তাকে এখনই দরবারে ডাকা হোক। গঙ্গারাম মহলে পৌঁছালো। রাজা নিজেই তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো জাদুকর? না মহারাজ, আমি তো শুধু মাটির সেবক। মাটি দিয়েছে তাই আমি বিতরণ করছি। রাজা আবেগপ্রবণ হয়ে গেলেন। তিনি গঙ্গারামকে ধরতীপুত্র বা ভূপুত্র উপাধি দিলেন এবং তার মেয়ে লালিকে রাজমহলে রেখে শিক্ষা দেওয়ার আদেশ দিলেন। আর তখনই একটা ঠান্ডা হাওয়া তার শরীরে এসে লাগলো। গোলু, মনে হচ্ছে এই কলসিতে সেই অলৌকিক মাটির প্রভাব এসে গেছে। চল তো দেখি বাজারে এর কি দাম পাওয়া যায়। গঙ্গারাম কলসিটা নিয়ে সরাসরি বাজারে পৌঁছালো এবং দোকান লাগিয়ে বসলো। প্রচন্ড গরম ছিল। কিছুক্ষণ পর একজন লোক গঙ্গারামের কলসির কাছে এসে দাঁড়ালো। আরে, কি অদ্ভুত ব্যাপার! আমি গরম থেকে বাঁচার জন্য তোমার কলসির কাছে এসেছিলাম, আর হঠাৎ ঠান্ডা হাওয়া এসে আমার শরীরকে তরতাজা করে দিল। বলি এই কলসিটার দাম কত? বেশি না ভাই সাহেব, মাত্র 20 মুদ্রাই কলসির দাম। আমি 40 মুদ্রা দেব। তাছাড়া আমার এটা দরকারও ছিল। আমার বাড়ির কলসিটা ভেঙে গেছে। লোকটি কলসি নিয়ে চলে গেল। গোলু খুব খুশি হয়ে গেল। গঙ্গারাম, আজ প্রথমবার আমাদের 40 মুদ্রা আয় হলো। পরের দিন গঙ্গারাম আবার কিছু সেই রকমই কলসি তৈরি করে দোকানে রাখলো। তখনই সেই ক্রেতা ছুটে এলো। গঙ্গারাম, তোমার কলসিটা তো অলৌকিক। কেন, কি হয়েছে? কাল যখন আমি কলসিটা বাড়িতে নিয়ে গেলাম এবং তাতে জল দিলাম, তখন জলটা এত ঠান্ডা হয়ে গেল যে আমার স্ত্রী, যে বহু বছর ধরে গাঁটের ব্যথায় ভুগছিল, সে পর্যন্ত সুস্থ হয়ে গেল। সত্যি বলছি গঙ্গারাম, তোমার কলসিটা অলৌকিক। আমি তোমার সব কলসি কিনতে চাই। লোকটা মুখে বলা দাম দিয়ে গঙ্গারামের সব কলসি কিনে নিল। কিছুদিনের মধ্যেই গঙ্গারামের দোকান খুব ভালোভাবে চলতে লাগলো। লোকজন দূর দূরান্ত থেকে তার অলৌকিক কলসি কিনতে আসতে লাগলো। দেখতে দেখতে গঙ্গারামের কুঁড়ে ঘর একটা সুন্দর বাড়িতে পরিণত হলো। গ্রামে গঙ্গারামের মান সম্মান বেড়ে গেল। এখন গ্রামের লোকেরা তাকে ভাগ্যবান গঙ্গারাম বলতে শুরু করলো। গ্রামের মোড়ল ধনীরামের গঙ্গারামের এই সাফল্য একটুও ভালো লাগছিল না। একদিন মোড়ল প্রচন্ড রোদে তার শুকিয়ে যাওয়া ক্ষেতে বসেছিল। তখনই সেখানে তার বন্ধু পণ্ডিত গোবর্ধন এলো। আরে পণ্ডিতজি, আজ অনেক দিন পর আসা হলো যে, সব ভালো তো? এই মোড়ল, এই খেতে কেন বসে আছো? তোমার ক্ষেত তো এমন লাগছে যেন খরায় আক্রান্ত হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছ। শুধু আমার নয় পণ্ডিতজি, গ্রামের প্রতিটি ক্ষেত শুকিয়ে গেছে। এমনকি গ্রামের কুয়োগুলো পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। পণ্ডিত গোবর্ধন তার কথা শুনে হাসল। কিন্তু মোড়ল, যে চিন্তা তোমার মুখে, সেটা তো ক্ষেতের জন্য বলে মনে হচ্ছে না। বলি অন্য কিছু নাকি? তুমি ঠিক ধরেছ পণ্ডিত। রাগ হয়েছে আমার ওই সামান্য
কুমোরের উপর। গঙ্গারামের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওই। জানি না এই গ্রামের লোকেদের কি হয়েছে, যে দেখছে তার কলসিগুলো মুখের দাম দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। আরও তো লোকজন বলে তার কলসি থেকে নাকি ঠান্ডা হাওয়া বের হয়, আর জল নাকি রোগ সারিয়ে দেয়। জানো পণ্ডিত, কাল পর্যন্ত যারা আমার সামনে চোখ তুলে তাকাতো না, এখন তারাও তাকে রাজার মতো সম্মান দিচ্ছে। আর সেই গঙ্গারাম, সে এখন অহংকার করে হাঁটে, যেন পুরো গ্রাম তারই গোলাম। মোরলের কণ্ঠে হিংসা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাহলে এখন কি তুমি তাকে শেষ করে দিতে চাও? তুমি ঠিকই বুঝেছ পণ্ডিত, সেই গঙ্গারামের দোকান বন্ধ হওয়া উচিত, না হলে লোকজন আমাকে ভুলে যাবে। ঠিক আছে, আমাকে এই বিষয়ে ভাবার জন্য সময় দাও। এই কথা বলে পণ্ডিত গোবর্ধন সেখান থেকে চলে গেল। মোড়লও নিজের বাড়ির দিকে ফিরে গেল, কিন্তু তার মনে এখন একটা কালো পরিকল্পনা দানা বাঁধতে শুরু করেছিল। কিন্তু কিছু সময় পরে গ্রামে খরা দেখা দিল। কুয়োগুলো গিয়েছিল শুকিয়ে, পুকুরগুলো তৃষ্ণা দেওয়াল পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর মাটি ফাটলে ভরে গিয়েছিল। গঙ্গারাম চিন্তায় ডুবেছিল। কি হয়েছে গঙ্গারাম, তুমি এত চিন্তিত কেন? গ্রামে খরা হয়েছে গোলু, সব কুয়ো শুকিয়ে গেছে, কারো কাছে পান করার মতো একটুও জল নেই। এটা দেখে আমার আত্মা ভেতর থেকে কেঁপে উঠছে রে। বাবা, গ্রামবাসীদের নিয়ে তোমার চিন্তা দেখে ভালো লাগছে যে তুমি এত ভাবছো তাদের জন্য, কিন্তু তোমার হাতে কি বা করার মতন আছে বলো? মা, তুমি বুঝছো না, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই আমাদেরও ঘরেরও একই অবস্থা হবে, কারণ জল কেনা যায় না। মনে হচ্ছে আমাদের এবার গ্রাম ছেড়ে চলে যেতে হবে। গঙ্গারামের কাছে একটা কলসি ছিল, যেটা সেই অলৌকিক মাটি দিয়ে তৈরি হয়েছিল, যেটা তার ভাগ্য বদলে দিয়েছিল। সে সেটা দেখতে লাগলো এবং দেখতে দেখতে সেটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে গঙ্গারামের ঘুম ভাঙলে সে দেখল যে কলসিটা জলে ভরা। গোলু, আমাদের ঘরে তো এক ফোঁটাও জল ছিল না, এই জল কোত্থেকে এলো? গঙ্গারাম, এটা তো খুব ঠান্ডা জল। বুঝতে পারছি না এই জল কোত্থেকে এলো। বাবা, বলছিলাম কি, কোথাও না কোথাও এটা সেই কলসির অলৌকিক ক্ষমতা নয় তো? মা, আমি তোমার কথার মানে ঠিক বুঝলাম না। বাবা, মনে করে দেখো, যখন তুমি এই মাটি দিয়ে কলসি বানাতে, তখন সেখানে ঠান্ডা হাওয়া আসতো। অনেক লোক তো সেই জল খেয়ে সুস্থ হয়ে গিয়েছিল। হতে পারে এটাও সেই অলৌকিক ক্ষমতারই ফল। গঙ্গারাম গভীর চিন্তায় ডুবে গেল। সে আরতিকে বলল, আরতি, আর একটা পাত্র নিয়ে এসো তো। আরতি আরেকটা পাত্র নিয়ে এলো। গঙ্গারাম কলসির সব জল তাতে ঢেলে দেয়। পরের মুহূর্তেই যখনই সে আবার কলসিটার দিকে তাকায়, সেটা আবার জলপূর্ণ হয়ে যায়। মা, তুমি একেবারে ঠিক বলেছিলে, এই কলসিটা সত্যিই অলৌকিক। হয়তো হয়তো ভগবান আমাদের মাধ্যমেই গ্রামবাসীদের জল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাবা, এটা পুণ্য অর্জনের সময়।
যত বিলিয়ে দেবে তত বাড়বে। সেই দিন থেকেই গঙ্গারাম তার কলসির জল পুরো গ্রামে বিতরণ করতে লাগলো। লোকজন তাকে আশীর্বাদ এবং শুভকামনা দিতে লাগলো। কিন্তু এই ব্যাপারটা মোড়ল ধনীরাম আর পণ্ডিত গোবর্ধনের খুব খারাপ লাগছিল। আমি তো ভাবছিলাম যখন গ্রামে খরা হবে তখন গঙ্গারামের কাছ থেকে প্রতিশোধ নেওয়া সহজ হয়ে যাবে, কিন্তু সে তো নিজের রোজগার পর্যন্ত বিলিয়ে দিচ্ছে। সমস্যা এটা নয় যে সে বিলিয়ে দিচ্ছে, সমস্যা এটা যে তার কাছে জল আসছে কোত্থেকে। সব পুকুর এবং কুয়ো তো শুকিয়ে পড়ে আছে। আজ রাতে আমরা গঙ্গারামের বাড়ির উপর নজর রাখব। সেই রাতেই মোড়ল আর পণ্ডিত গোবর্ধন গঙ্গারামের বাড়ির উপরে নজর রাখলো, আর তারা নিজেদের চোখে পুরো দৃশ্যটা দেখলো। আরে, এর কলসিটা তো খুব জাদুকরি। এটা থেকে জল বের করা হচ্ছে আর তবুও কলসিটা খালি হচ্ছে না। মোড়ল, মনে হচ্ছে তুমি তাকে কোনো দিনও হারাতে পারবে না। এটাই তো সেই কলসি যেখান থেকে সে জল বের করে গ্রামবাসীদের দিচ্ছে। আচ্ছা, আমরা যদি গুজব ছড়াই যে এই কলসিটা অভিশপ্ত, তাহলে তো গ্রামবাসীরা এর থেকে জল নেওয়া বন্ধ করে দেবে। সেটাও না হয় করে দেখো, হয়তো এইবার তোমার মনের ইচ্ছা পূরণ হবে। পরের দিনই গ্রামে একটা সভা ডাকা হলো। শোনো গ্রামবাসীরা, ওই গঙ্গারামের থেকে সাবধানে থেকো। ওর কলসিতে শয়তানি শক্তি ভরা আছে। যে জল পান করাচ্ছে জানি না কখন তার খারাপ প্রভাব পড়বে। গ্রামবাসীরা, ধর্ম বিপদে। এটা বিশুদ্ধ জল নয়, কোনো ছলনা। কিন্তু এবার গ্রামবাসীরা বুঝতে পেরেছিল যে গঙ্গারাম কেমন মানুষ। যে নিজে নাকে আমাদের জল দিয়েছে সে ভূত নয়, ভূত হতেই পারে না। আরে ও মরালজি, যখন আপনার কুয়ো শুকিয়ে গিয়েছিল তখন আপনি কাউকে তো এক লোটা জলও দেননি, আর এখন তার উপরে আঙুল তুলছেন যে সবাইকে জীবন দিচ্ছে। ভিড় রেগে গেল। মোড়ল আর পণ্ডিতকে সভা থেকে বের করে দেওয়া হলো। অপমানিত হয়ে দুজনে বাইরে চলে গেল। এখন এখন কেউ আর আমার কথা শোনে না। সবাই সবাই ওই কুমোরের কথা মানে। মোড়ল, তোমার স্বপ্ন, সেই গরিব কুমোরকে শেষ করার স্বপ্ন, এখন স্বপ্নই থেকে যাবে। ঠিক আছে, আমি আর এই গ্রামে থাকবো না। তাহলে আমি বা কেন থাকবো, আর আমি থেকেই বা কি করবো? হ্যাঁ, পরের দিন সকালে মোড়ল আর পণ্ডিত গ্রাম ছেড়ে চলে গেল। কিছুদিনের মধ্যেই গঙ্গারামের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। খবর রাজমহল পর্যন্ত পৌঁছে গেল। মহারাজ, গ্রামে একজন কুমোর আছে যে এই খরাতেও ভরা কলসি থেকে সবাইকে জল দেয়। তাকে এখনই দরবারে ডাকা হোক। গঙ্গারাম মহলে পৌঁছালো। রাজা নিজেই তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো জাদুকর? না মহারাজ, আমি তো শুধু মাটির সেবক। মাটি দিয়েছে তাই আমি বিতরণ করছি। রাজা আবেগপ্রবণ হয়ে গেলেন। তিনি গঙ্গারামকে ধরতিপুত্র বা ভূপুত্র উপাধি দিলেন এবং তার মেয়ে লালিকে
রাজমহলে রেখে শিক্ষা দেওয়ার আদেশ দিলেন। কিন্তু গঙ্গারাম রাজমহলের চাকরি প্রত্যাখ্যান করল। মহারাজ, আমার ধর্ম গ্রামে, মাটিতে, সেবায়। এখানে থাকলে আমার মন টিকবে না। গ্রামের লোক, সেখানকার হাওয়া, জল, সব কিছুতেই আমার আত্মা জড়িয়ে আছে। আমি আমি এই সব কিছু ছেড়ে কোথাও যেতে পারি না। আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ। তোমার গ্রামের প্রতি ভালোবাসা, সততা এবং মনের সরলতা দেখে আমি খুব খুশি হয়েছি। আর আমি তোমাকে 1000 স্বর্ণমুদ্রা উপহার দিচ্ছি, যা তুমি তোমার গ্রামের মঙ্গলের জন্য ব্যবহার করতে পারবে। এরপর রাজা তাকে 1000 স্বর্ণমুদ্রা উপহার দিলেন।